হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা কিরশফস ফার্স্ট ল, সেকেন্ড ল অর্থাৎ কিরশফস কারেন্ট ল এবং কিরশফস ভোল্টেজ ল সম্পর্কে জানবো এবং কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুল সম্পর্কে জানবো। সো দ্যাটস হোয়াট উই উইল গেট স্টার্টেড। এখন কিরশফকে হি ইজ এ সায়েন্টিস্ট, যিনি হইতেছে তোমার যত ধরনের সার্কিট এন্ড ব্লা 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 যত কিছু আছে, সার্কিট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, এগুলোকে ইজিয়ার করার জন্য দুটো সূত্র বের করছে। একটা হচ্ছে কারেন্ট ল, একটা হচ্ছে ভোল্টেজ ল। সো কারেন্ট লটা কি? কারেন্ট লটা হচ্ছে, জানার আগে তোমরা তো যদি একটু পড়ে থাকো জানো যে এরকম একটা জিনিস আছে যেটাকে জাংশন বলে, রাইট? কারেন্ট লতে জাংশন বলে একটা জিনিস আছে। জাংশন কি? জাংশন হচ্ছে ওয়্যার এভরিথিং মিটস, একটা মিলনস্থান, একটা জায়গা যেখানে সবাই মিলে যায়, সবাই একত্র হয়ে আবার নিজেদের পথে চলে যায়। যেমন ট্রেনের ক্ষেত্রে জাংশন পয়েন্ট হচ্ছে সান্তাহার, যে তোমার দিনাজপুর একটা জায়গা আছে, ওইখানে দিনাজপুর, হ্যাঁ মোস্ট প্রবাবলি দিনাজপুর, আচ্ছা যাই হোক, সান্তাহার নামে। সো এরকম আরো অনেক জায়গা আছে যেগুলো হচ্ছে জাংশন, ওয়্যার এভরিথিং মিটস। তো এখন বিষয়টা হচ্ছে জাংশন কারেন্ট রুলে কিভাবে কাজ করে। ধরো এখানে দুইটা তার দিলাম, ঠিক আছে, একটা I1 একটা I2। এখন I1 কারেন্ট এইদিকে যাচ্ছে, I2 কারেন্ট এইদিকে যাচ্ছে। I2 কারেন্ট ডিরেকশন জাংশন থেকে, সে I2 টা জাংশন থেকে চলে যাচ্ছে, I1 টা জাংশনের দিকে যাচ্ছে। বিষয়টা কিন্তু দুইজনই একই দিকে যাচ্ছে, বাট জাংশনটা বসছে দুইটা I1 I2 একদম মাঝখানে, রাইট? এইখানে বসছে। এখন এইখানে I1 যেহেতু এই দিকে যাচ্ছে জাংশনের দিকে, I2 কি করছে? জাংশনের থেকে দূরে চলে যাচ্ছে। এই কারণে I1 হবে পজিটিভ আর I2 হবে নেগেটিভ। এইটুকু জাস্ট আগে ফার্স্টে বুঝো। I1 হবে পজিটিভ, I2 হবে নেগেটিভ, কারণ জাংশন থেকে এই দূরে চলে যাচ্ছে আর এই জাংশনের দিকে যাচ্ছে। ফার্স্ট থিং। সেকেন্ড থিং আসো, কিরশফস কারেন্ট রুলটা কি? কারেন্ট রুলটা হচ্ছে যে এই জাংশনে যত ধরনের কারেন্ট পাস হবে তাদের মোট টোটাল কারেন্টের ভ্যালু হবে হচ্ছে 0। I1 + I2 + I3 + I4 = 0। সো এটা কেমনে আসছে সেটা আমরা এখন বুঝবো। ফর দ্যাট জাংশন প্লাস মাইনাস এগুলো কেটে দেই। সো ধরো এইখানে আরো 4টা লাগাই দিলাম, ঠিক আছে, আরো 2টা তার লাগাই দিলাম। देयर আর 4 কানেক্টিং জোনস হিয়ার। ওকে, ধরো এইটা এইদিকে গেল I3 কারেন্ট। I1 কারেন্ট কত দিব? ধরো 8 অ্যাম্পিয়ার দিলাম, হ্যাঁ। I2 কারেন্ট দিলাম হচ্ছে 7 অ্যাম্পিয়ার, I3 দিলাম 6 অ্যাম্পিয়ার। এখন I4 আমার বের করতে হবে। ধরো তুমি একটা জায়গায় কাজ করতেছো, বা তুমি একটা ট্রিপল স্টুডেন্ট, অবশ্যই ট্রিপল পড়তেছো। সো তাহলে তোমার এই তিনটা কারেন্ট দেওয়া আছে, একটা জাংশনে পয়েন্টে যুক্ত হয়েছে। এখন তোমার কি করলে এখানে নিউট্রাল হবে? কিরশফসের কারেন্ট রুল বা ল ফলো করবে। I4 এর ভ্যালু কত হতে হবে? সো লেটস গো টু দ্যাট ইকুয়েশন, তাহলে আমরা বের করতে পারবো। সো এখানে আমরা জানি I1 + I2 + I3 + I4 = 0। সেটাকে লিখি I1 + I2 + I3 + I4 = 0, রাইট? 4, সরি 0। ওকে, সো এখানে I1 এর ভ্যালু কত? 8। I2 এর ভ্যালু কত? I2 এর ভ্যালু -7। কেন? কারণ বললাম যে এটা তোমার জাংশন থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে এটা কত হবে? এটা হবে -7। I3 কত? I3 কি জাংশনের দিকে যাচ্ছে? I3 জাংশনের দিকে যাচ্ছে। I3 এর ভ্যালু কত? 6 + I4, ঠিক আছে। দেন এখন -7 থেকে 8 বাদ দিলে 1 থাকে, আর 6 থাকে প্লাস I4, তাই না? তাহলে I4 সমান কত? -7 অ্যাম্পিয়ার। এন্ড দিস ইজ দ্য ফান পার্ট। ফান পার্ট কেন দেখো, এটা সমান কি আসলো? -7 অ্যাম্পিয়ার, মানে 7 অ্যাম্পিয়ার। এক কথা মাইনাস দিয়ে বুঝাইছে ডিরেকশন, তাই না? ডিরেকশন কি? জাংশন থেকে দূরে চলে যাচ্ছে। এবং এটাই মজার বিষয়, কারণ এটা কিন্তু আসলে জাংশন থেকে দূরে চলে যাচ্ছে, এই কারণে ভ্যালু আসছে নেগেটিভ, -7 অ্যাম্পিয়ার আসছে। সো লজিক্যালি তোমরা বুঝতে পারছো যে কেন কিরশফসের কারেন্ট রুলটা ইম্পর্টেন্ট। কারণ এই যে এইটা যদি না জানতাম, এটা কি এখন তোমার ধরো তোমার ডিরেকশনও দেওয়া নেই, যদি ডিরেকশনও না দেওয়া থাকতো, জাস্ট এই তিনটা দেওয়া থাকতো, তুমি এমনিও বের করতে পারতে ডিরেকশনও কোন দিকে, এটার ভ্যালু কত। আরেকটা এটা প্রুফ করার বিষয় হচ্ছে, এখানে দেখো কয়টা কারেন্ট জাংশনের দিকে যাচ্ছে। I1 আর I3 কারেন্ট জাংশনের দিকে যাচ্ছে, তাই না? I1 আর I3 জাংশনের দিকে যাচ্ছে যেইভাবে। তো এদের ভ্যালু কত? 8 + 6 = 14 অ্যাম্পিয়ার। এখন জাংশনের বাইরে যাচ্ছে কারা কারা? A আর A। তাহলে I2 + I4 জাংশনের বাইরে যাচ্ছে। I2 + I4 সমানও কি? 7 + 7 = 14 অ্যাম্পিয়ার। সো এটা যেহেতু নেগেটিভ, এই দুইটা যেহেতু জাংশন থেকে দূরে চলে যাচ্ছে, এই দুটো যেহেতু পজিটিভ, আর তোমার এগুলো প্লাস করার সময় অবভিয়াসলি নেগেটিভ সাইন ইউজ করতে হয় না, চাইলে ইউজ করতে পারো, বাট দরকার নেই। সো এটা করলে তুমি দেখতে পারবে যে 14 - 14 0ই আসে। সো কিরশফস রুল হ্যাজ বিন প্রুভেন অলসো। সো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। একদম খুবই শর্টের মধ্যে আই থিংক কিরশফস কারেন্ট ল বুঝিয়ে দিলাম। এখন আসো ভোল্টেজ ল নিয়ে।
কারেন্ট লটা গেল, কারেন্ট ইজ অনলি ফর আই, ওকে, বিকজ অ্যাম্পিয়ার। এখন আমরা আসবো কিরচফস ভোল্টেজ ল। লেটস গো ফর দ্যাট। বানানটা হচ্ছে অন্যরকম স্পেলিং বানানের কিরচফসের, লাইক ইজ ফাইন, কারণ যেহেতু অন্য দেশের লোক, বাংলাদেশে একটা নাম কি বিদেশে বলে ওদের কাছে হার্ড লাগতে পারে। এনিওয়ে, সো কিরচফস ভোল্টেজ ল। কিরচফস ভোল্টেজ লটা কি? খুবই ইজি। কিরচফস কারেন্ট ল যেরকম I1 + I2 + I3 + I4 = 0 0, কিরচফস ভোল্টেজ ল হইতেছে V1 + V2 + V3 + V4 = 0। মানে যতগুলো থাকবে আর কি, এখানে I1 + I2 + I3 = 0 হতে পারতো, I5 ও থাকতে পারতো, এখানে V5 ও থাকতে পারতো, যতগুলো আছে জাস্ট ডিপেন্ডস অন দ্যাট। আচ্ছা, ওখানে যে ছবিটা আঁকছি, লেটস গো ফর দ্যাট হিয়ার। আর তার আগে একটা জিনিস তোমরা বুঝো, এখানে আসো, সেটা হচ্ছে আমরা কারেন্টের যে চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 আছে ইলেকট্রোম্যাগনেটিক আর সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, এগুলোতে যে আমরা জানি যে এনার্জি সমান হচ্ছে V/Q, রাইট? এনার্জি মানে কি 1 জুল, V মানে কি 1 ভোল্ট, Q মানে কি 1 সি, তাই না? তাহলে 1 জুল সমান কি? প্রতি ইউনিট চার্জে কত পরিমাণ ভোল্ট যায়, প্রতি ইউনিট চার্জে কত পরিমাণ ভোল্ট যায়। দ্য অ্যামাউন্ট অফ ভোল্ট বা অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল গোয়িং থ্রু পার ইউনিট চার্জ ইজ কল্ড 1 জুল। ইজি অ্যাজ দ্যাট। সো এখানে তোমার একটা জিনিস বুঝতে হবে যে যত তোমার ভোল্টেজ পাস হবে তত কি এনার্জি হারাবে, তাই না? কারণ চার্জ নিয়ে নিবে, তাহলে এনার্জি অবভিয়াসলি হারাবে। সো এখানে একটা বিষয় আছে ভোল্টেজ, কিরচফস ভোল্টেজটা বোঝার আগে, সেটা হচ্ছে ধরো এটা একটা ব্যাটারি, হ্যাঁ, ব্যাটারি জাস্ট ডাইরেকশন দিচ্ছে, প্লাস থেকে মাইনাসে যাচ্ছে কারেন্ট, এখানে মাইনাস থেকে প্লাসে যাচ্ছে কারেন্ট। এটা জাস্ট বুঝো যে এটা আই, হ্যাঁ, এটাই কারেন্ট, কারণ আমি জানি যে ইলেকট্রন যেদিকে যায় কারেন্টের উল্টো দিকে যায়, তাই না? সো প্লাস মানে কি এখান থেকে কারেন্টটা প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। সো প্লাস থেকে যদি মাইনাসের দিকে যায়, কিরচফস ভোল্টেজ ল কি বলে? কিরচফস ভোল্টেজ ল বলে যে এখানে হচ্ছে নেগেটিভ হবে, আর যদি নেগেটিভ থেকে পজিটিভে যায় ভোল্টেজ পজিটিভ হবে, ঠিক আছে? ভোল্টেজ এখানে নেগেটিভ হবে, এখানে ভোল্টেজ পজিটিভ হবে। এখন কেন পজিটিভ হবে, উইল কাম ব্যাক টু দ্যাট। তার আগে একটা জিনিস বুঝো, সেটাই বুঝো অ্যাকচুয়ালি, যে ধরো একটা জিনিস বেশি, প্লাস মানে কি এখানে সবচেয়ে বেশি আছে, তাই না? এখান থেকে ঘুরে এখানে এসে যখন পৌঁছাবে তখন এর ভ্যালু 0 হয়ে যাবে ভোল্টেজ, তাই না? কারণ এখানে তো আর কিছু নাই, দিস ইজ এ ডেড জোন, দিস ইজ এ ডেড এন্ড। এখানে এসে সব মনা সেলগুলো, যেমন আমাদের হাতের চামড়ার এই জায়গাটা কোনোর এখানে যতদূর জানি এখানে হচ্ছে তোমার ডেড সেলস থাকে, সেরকম বিষয়টা, যে দিস ইজ দ্য ডেড পয়েন্ট অফ তোমার সার্কিট। সো এখানে সবচেয়ে বেশি থাকে, সো যত এদিক দিয়ে যাবে তত তো অবভিয়াসলি ভ্যালু কমতে থাকবে। এমনি লজিক্যালি থিঙ্ক করো, যত এদিক দিয়ে কারেন্টটা পাস হবে তত কি তোমার কারেন্টের ভ্যালু কমবে না, তাহলে ভোল্টেজ কমবে না, কারণ ভি সমান কি I/R, তাহলে যত এটা কমবে সমানুপাতিক, এটাও কমলে এটাও কমবে। সো এটা যত কমতেছে, যত পাস হচ্ছে তত কমতেছে, তাহলে পজিটিভ থেকে নেগেটিভে গেলে ভি এর ভ্যালু ধরো এখানে 12 ভোল্ট দিলাম, তাহলে এখানে গিয়ে কমে যাবে, ধরো এখানে 12 ভোল্টই থাকবে, রেজিস্ট্যান্স এসে কমে যাবে, কারণ রেজিস্ট্যান্স ইউজ করে ফেলবে, তাহলে এখানে এসে 9 ভোল্ট হয়ে গেল, আমি এখনো কিন্তু অঙ্ক করিনি, এখানে এসে 3 ভোল্ট হয়ে গেল, এখানে এসে 0 ভোল্ট হয়ে যাবে, যেহেতু এর পরে আর কিছু নাই। এটা হচ্ছে বিষয়। সো আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর তোমার এটা মুছে দেই, কারণ এটা দিয়ে অঙ্ক করব তখন আবার মিলবে না। তো তোমার হচ্ছে যখন আবার ধরো যদি আমি উল্টা দিকে থিঙ্ক করি, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাই, তাহলে কি হবে? নেগেটিভে কত? এখানে 0, হ্যাঁ, এখানে 12 আসে, এই 12 ভোল্টটা 0 ভোল্ট লিখে রাখি, কারণ এটা অলওয়েজ ইউনিভার্সাল থাকবে, কারণ এর পরে কোনো রেজিস্ট্যান্স নাই নেগেটিভ, তাহলে এটা 0 ভোল্ট হবে। এর উপরে কোনো রেজিস্ট্যান্স নাই, এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটা 12 ভোল্টই থাকবে। এইটাকে রেজিস্ট্যান্স বলে এখানে কমবে, এইটাকে রেজিস্ট্যান্স বলে এখানে কমবে, এবং এখানকার লাস্ট রেজিস্ট্যান্সের কারণে এখানে কি একবারে 0 ভোল্ট হয়ে যাবে। সো যখন নেগেটিভ থেকে তোমার এইভাবে পজিটিভে আসে, তাহলে কি বাড়তেছে না? দেখো এই যে এখানে আসলে এখানে ধাক্কা খেয়ে বাড়লো, কারণ এইটা তো তোমার যত এই দিক থেকে এই দিকে আসবে কমবে, তাহলে উল্টাটা কি? নেগেটিভ থেকে পজিটিভ গেলে অবভিয়াসলি বাড়বে। সো এখানে তাই লিখছি আমি, ভোল্টেজ বাড়বে, কারণ ধরো এখানে 12 ভোল্ট। আচ্ছা, এটা সলিউশনই করি, সলিউশন গুলো তোমার আরো ইজি লাগবে বুঝতে। আচ্ছা, সো ধরো এখানে R1 দিলাম 8 ভোল্ট, সরি 8 নট ভোল্ট, 8 ওহম, রাইট? ওহম দিয়ে আমরা রেজিস্ট্যান্স বুঝাই। R2 সমান 6 ওহম, R3 সমান 4 ওহম দিলাম, লেটস জাস্ট সে। এখন আমরা কারেন্ট বের করব যে এখান দিয়ে পাসিং কারেন্ট কত। সো আমরা এমনি বের করতে পারবো কেমনে, যে এটা যদি সিরিজে ধরি R1 + R2 + R3 ডিভাইড বাই
12 ভোল্ট, সেটাও করা যায়, বাট আমরা সেভাবে আগাবো না, আমরা আগাবো হচ্ছে ভোল্টেজ ল দিয়ে। সো আমরা ভোল্টেজের সময় কি জানি, V1 + V2 + V3 + V4 = 0 ফার্স্ট থিং। এখন তোমার V1 এর ভ্যালু কত দেওয়া আছে, V1 এর ভ্যালু দেওয়া আছে তোমার হচ্ছে 12 ভোল্ট, রাইট? V1 বলতে এখানে VAC দিয়ে দেই, সোর্স, ঠিক আছে? S মানে কি, সোর্স মানে মূল, 12 ভোল্ট। V2 কি, V2 মানে হচ্ছে IR, তাই না? I আর R1 V3 কি বলা যায়, V2 তে আছে IR2, এখানে R2 আছে। আর V4 কি বলা যায়, V4 কে বলা যায় হচ্ছে, সরি ফর দ্যাট, IR3 = 0। R3 কেন এখন বুঝে, V2 হচ্ছে, V1 হচ্ছে এখানে সোর্স, V2 হচ্ছে যেটা এখানে আমরা পাবো ভোল্টেজ ডিফারেন্স, এখানে V3 হচ্ছে এখানে যে ভোল্টেজ ডিফারেন্সটা পাবো এই রেজিস্ট্যান্সের কারণে, V4 টা হচ্ছে এখানে যে ভোল্টেজ ডিফারেন্সটা পাবো এই রেজিস্ট্যান্সের কারণে, ঠিক আছে? সো এখানে 12 থাকলো, এখানে I কমন নিলাম, কমন নিলে কি থাকবে, R1 + R2 + R3, রাইট? = 0। তাহলে I সমান কত, I সমান হচ্ছে -12 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে আমার একটা কথা আছে, এটা যেহেতু তোমার প্লাস থেকে এদিকে যাচ্ছে, তাহলে আমরা অবভিয়াসলি এটা নেগেটিভ নিতে হবে, রাইট? সে নেগেটিভটা দিয়ে দিই, তাহলে এখানে এসে পজিটিভ হয়ে যাবে। I hope you understand that, কারণ এখানে কি বলতো, পজিটিভ থেকে নেগেটিভে গেলে অবভিয়াসলি ভ্যালু মাইনাস হয়, তাহলে এই দিক থেকে আমরা যদি এদিকে কাউন্ট করতেছি তাহলে মাইনাসই হবে। আচ্ছা, তাহলে এই সাইড নিয়ে গেলে প্লাস হয়ে গেল। আর R1 + R2 + R3 কত তোমার, 8 6 4 4 6 10 1 18, তাহলে 2/3, 0.67 অ্যাম্পিয়ার, সামথিং অ্যালং দ্য লাইনস অফ দ্যাট, তাই না? 6 দিয়ে যদি ভাঙি 2 হয়, 318, 0.67 দিয়ে দিলাম একবার। এখন আসো, যদি এখন আমাদের বের করতে বলে, দিস ইজ কিরচফস ভোল্টেজ ল, যেটা তোমরা দেখলাম যেভাবে বের করলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি তোমাকে বলে এখানে ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ কত, বা এখানে কারেন্ট কত, এখানে কারেন্ট কত, সেটা বের করার জন্য তোমার রুল হচ্ছে, ফার্স্ট অফ অল এই জায়গাতে না, এটাকে A B C D দিলাম, ঠিক আছে? A সমান আমরা জানি এর ভোল্টেজ হবে 12 ভোল্ট, কারণ ওখানে কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই। B সমান কত, C সমান কত, আর D কত হবে 0, কারণ এর পরে একবারে হচ্ছে নেগেটিভ, ওখানে গিয়ে একবারে 0 হয়ে গেছে। সো আমাদের কাজ হবে হচ্ছে বের করা R1 মানে B পয়েন্টে কত কারেন্ট আছে, ভোল্টেজ, সরি কত ভোল্টেজ আছে, C তে কত ভোল্টেজ আছে, এটুকু বের করলেই হবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আসো হচ্ছে B তে প্রথমে আমরা দেখব এইখানে ভোল্টেজ ড্রপ খায় কত, ড্রপ মানে কি, কতটুকু কেটে নেয়, সেটাকে আমরা বের করব। আমরা জানি কারেন্ট সমান এইটা, তাই না? তাহলে আমরা জানি V সমান IR1, তাহলে এখানে যে বিষয়টা হবে 0.67 গুণন R হচ্ছে তোমার 8, তাই না? এটা করলে তোমার আসে হচ্ছে 27 56 6 5 আসে, আমার বেশি অন্যরকম ভ্যালু নিয়ে ফেলছি, বাট লেটস জাস্ট গো উইথ দ্যাট। 48 আর হচ্ছে 5 কত, 53 5.36 ভোল্ট, সামথিং লাইক দ্যাট। তাহলে তোমার এইটার পরে বি পয়েন্টে ভোল্ট হবে হচ্ছে, এখানে বি পয়েন্টে ভোল্ট হবে কত জানো, 12 দিয়ে এই 5.36 কে বিয়োগ করব আমরা, 12 - 5.36, তাহলে কত আসে হচ্ছে 6.64 ভোল্ট, এখানে 6.64 ভোল্ট। আচ্ছা গুড। এরপর হচ্ছে তোমার এটা বললাম V1 বা V2 ধরো, এরপর আমরা V3 বের করি। V3 হচ্ছে ওই জায়গায়। এখন ওখানকার ক্ষেত্রে কি হবে, ওখানকার ক্ষেত্রে যেহেতু 6 ভোল্ট আছে, 6 ওহম আছে, তাহলে আমরা কি করব, 0.67 টাইমস, এখানে যেহেতু 6 ওহম আছে, আমি ভোল্ট ভুল বলছি, 6 ওহম আছে, তাহলে এটা এখানে করলে হচ্ছে 6 7 42 2 4 6 6 36, আচ্ছা তাহলে 4.02 সামথিং লাইক দ্যাট। তাহলে এখন আমরা কি করব, আমরা করব হচ্ছে 6.64 - 4.02 সমান কত আসে, 2.62 আসে ভোল্ট। এখন মজার বিষয়টা যেটা হবে, যখন আমি ডি টা বের করব, কারণ ডি ক্লোজ টু 0 হবে, যেহেতু আমি ওখানে 6.666 হবে, 67 ধরছি, তো কাছাকাছি 0 আসার কথা। সো ডি টা বের করব। এখন ডি তে ওহম হচ্ছে 4, তাই না, রেজিস্ট্যান্স হচ্ছে 4, তাহলে 4 টাইমস 0.67, তাহলে কত আসে, 4 7 8 8,
যেটা 24 26 2.68। সো দেখো মিলে গেছে, কিন্তু কিভাবে মিলে গেছে? তাহলে এখন আমি কি করতাম 2.62 মাইনাস 2.68, তাই না? এটা 0 আসবে, আসেনি কেন? কারণ হচ্ছে আমি 0.67 ধরছি, এটা হবে 0.6666, তাই না? এভাবে চলতে থাকবে রিঅ্যাক্টরিং ভাবে। বাট দেখো কাছাকাছি ভ্যালু 2.68 2.62, তাহলে এটা মাইনাস করলে ডি এর ভ্যালু 0ই আসে। আই হোপ ইউ গাইস হ্যাভ আন্ডারস্টুড। এখানে একটা ভোল্টেজ ড্রপ খাইলো, আমরা পাইলাম বি, এখানে কত পাইলাম 6.64 ভোল্ট গেল। সি ইউনিট সি পার্ট এখানে কত পাইছি? এখানে পাইছি হচ্ছে 2.62 ভোল্ট। ডান। আর এখানে মধ্যে কারেন্ট প্রতি জায়গায় কত? কারেন্ট প্রতি জায়গায় সেম, কারণ লিটারালি একটা তোমার লুপ আকারে গেছে। That's pretty much it. So I hope you guys have understood. একটা প্রতিটা एग्जांपल দেখাইছি, এটা জাস্ট মনে রাখবা। আর যেটা বললাম যে তোমার এটা সূত্রটা মনে রাখবে ইকুয়ালস টু ভি বাই কিউ। তাহলে প্রতিটা চার্জের জন্য ভোল্ট কমবে, তাই না? যত চার্জ নিয়ে নেবে অবভিয়াসলি ভোল্ট কমবে, পটেনশিয়াল কমবে, যেটা এখানে হইছে। এই যে এখানে তোমার রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্স কারেন্টটা খেয়ে নিল, ভেঙে গেল, কমে গেল। আবার রেজিস্ট্যান্স কারেন্ট খেয়ে নিল, কমে গেল। রেজিস্ট্যান্স কারেন্ট খেয়ে নিল, একদম জিরো হয়ে গেল, জিরো এখানে গ্রেভিয়ার্ডে গিয়ে চলে গেল। So I hope you guys have understood today's class. Next class I hope next class আমরা হচ্ছে voltage divider rule এবং current divider rule সম্পর্কে জানবো। And till then hope তোমাদের হেল্পে আসছে। You know, এটা রিভাইজ দিয়ে একটু সূত্রটা দেখিও। just v1 v2 v3 v4 মনে রাখবা, i2 i1 i2 i3 i4 equal to 0। সেম সিটি ভাই v equals to আমরা জানি i equals to v by r, সেখান থেকে আসছে v equals to ir, তাই না? সেই ir ইউজ করে আমরা ওখানে ir ইউজ করে তোমার প্রথমে i এর ভ্যালু বের করব। i এর ভ্যালু বের করলাম, i এর ভ্যালু বের করার পর যদি আমাদের বলে যে কোথাকারটা বের করতে, ধরো b পয়েন্টে বের করতে বলছে, তাহলে কি করব? i এর ভ্যালু দিয়ে আগে এই রেজিস্ট্যান্সটাকে গুণ দিব, গুণ দিলে 5.36 বা যা আসে এর সাথে মেইন ভোল্টেজ বিয়োগ দিব, বিয়োগ দিলে তো এটা পাবো। কেন? কারণ এই কারেন্টটা এখানে গেল, এর v equals to ir, তাহলে এই কিছু খাবে, এটাকে দিয়ে এটাকে আমরা গুণ করলে কি পাবো? যে কত পরিমাণ খাইছে, এই R1 টা কত পরিমাণ কারেন্ট বা ভোল্ট, কত পরিমাণ ভোল্ট খাইছে, কত পরিমাণ ভোল্ট খাওয়ার পরে যাবে বি। তাহলে এই পয়েন্ট থেকে এত দূর পর্যন্ত বি এর ভ্যালু হচ্ছে 6.64, তাহলে কারণ খেয়ে ফেলছে 5.36 পরিমাণ খেয়ে ফেলছে। এরপর এখানে আবার খাইলো 6 ওহম তোমার ভোল্টেজ খাইলো, ভোল্টেজ খাওয়ার কারণে কি হলো? 6.64 থেকে 4.02 কমে গেল, 2.62 হলো। এরপর লাস্টে R3 4 ওহম দিয়ে তোমার হইতেছে 2.62 যে পরিমাণ তোমার ভোল্টেজ লেফট ছিল সেটাও খাইলো, লাস্টে 0 ভোল্ট হয়ে গেছে। হোপ ইউ গাইস হ্যাভ আন্ডারস্টুড। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ভিডিওটা আরেক দুবার দেখো, তাহলে আই গেস ইজি হবে বুঝতে করতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো করে পড়াশোনা করো, দোয়া করো আমার জন্য, সুস্থ থাকো। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করব। আর এর আগে হচ্ছে তোমার কারশফস কারেন্ট ল, ভোল্টেজ ল, কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল অলরেডি পড়ানো শেষ, সো ভিডিও দেখতে পারো। আর মোস্ট প্রবাবলি এটা মার্জ করে দেবেন একটা ওয়ান শট ভিডিওতে, যাতে দেখতে ইজি হয়। আচ্ছা, সো কারেন্ট ইলেকট্রিসিটিতে, so it's all about current and electrons, right? So current কি? কারেন্ট হচ্ছে the passage of electrons from low potential to high potential, তাই না? এখন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে লো পটেনশিয়াল, মানে পটেনশিয়াল কম যেখানে, সেখান থেকে যাবে বেশির দিকে হাই পটেনশিয়াল, তাই না? তাহলে লজিক কিভাবে মিললো? লজিক মিলাই দিছে এখন, জাস্ট লেট মি রাইট ইট। সো লো থেকে হাইতে যাবে। নরমালি কি হয়? নরমালি একটা জিনিস যেখানে বেশি থাকে, ধরো একটা পানি যদি তুমি পাত্র নাও, হ্যাঁ, এখানে এতদূর পানি আছে, এর সাথে টিউব কানেক্ট করে দিলা এখানে, যেখানে হচ্ছে পানি এইটুক আছে মাত্র, তাহলে কি হবে? এখান থেকে পানি এখানে যাবে, ধরো এটা সাইজ ছোট করে ফেলছে, ধরো এত বড়, হ্যাঁ, তার পানি হইতেছে মাত্র এত দূর আছে, তাহলে এখান থেকে পানি এখানে যাবে, যত দূর না পর্যন্ত এদের দুইটা হাফ ফিল্ড হবে। এখানে জিনিসটা তো উল্টা, এখানে হইতেছে কি? এখানে লো থেকে যাবে হাইতে। কি কারণে? কারণ হচ্ছে এই যে এই ওয়ার্ডটাতেই ঝামেলা। কোন ওয়ার্ডটাতে ঝামেলা? পটেনশিয়াল ওয়ার্ডটাতে ঝামেলা। সো ঝামেলাটা কি? সেটা হচ্ছে পটেনশিয়াল মানে হচ্ছে খিদা, এর মানে কি? হাঙ্গার বা বলতে পারো খিদে পাইছে, যেটাকে বলে খিদা, মানে ইউর হাংরি ফর ইলেকট্রনস, হাংরি ফর কারেন্ট।
নিশ্চয়ই এরকম, যেটাকে আমরা পটেনশিয়াল কি দিয়ে বুঝাই, ভি দিয়ে, তাই না, ভোল্ট পটেনশিয়াল। সো যেখানে ভোল্টেজ বেশি সেদিকে যাবে, অর্থাৎ পটেনশিয়াল যেদিকে বেশি, পটেনশিয়ালকে আমি এনার্জি দিয়েও প্রকাশ করি, তাই না, পটেনশিয়াল কি, পটেনশিয়াল এনার্জি বলি, ই ভি দিয়েও প্রকাশ করা যায়। সো এর বিষয়টা হচ্ছে যে যেখানে খিদা বেশি, যেখানে খিদা কম, লো পটেনশিয়াল মানে হচ্ছে হাঙ্গার কম, খিদে কম, হাই পটেনশিয়াল মানে কি হাই খিদা, হাই মানে খিদার পরিমাণ বেশি। তাহলে যেখানে খিদা কম, সে অবভিয়াসলি যার খিদা বেশি তাকে খাবার দিবে, লজিক্যাল তো তাই হওয়ার কথা, বাট আমরা ডোনেশন কম করি, ডোনেশন করা উচিত গরিব মানুষদের। বাট যাই হোক, হাই পটেনশিয়ালে যাবে, তাই না। সো বিষয়টা এরকম, এমন না যে হাই পটেনশিয়াল মানে তার কাছে বেশি আছে, হাই পটেনশিয়াল মানে হচ্ছে যে তার খিদা বেশি, সো তার দরকার বেশি, তার চাওয়া বেশি। লো পটেনশিয়াল মানে হচ্ছে তার চাওয়া কম। যেমন সার্কিটের ক্ষেত্রে দেখো, ধরো এটা একটা ব্যাটারি দিলাম, এই যে সার্কিট, এটা একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, এই যে লাগিয়ে দিলাম, হ্যাঁ। সো এইখানে কারেন্টের একটা ভোল্টেজ আছে ধরো 12 ভোল্ট, তাই না, এটা প্লাস এটা মাইনাস। সো কি করবে বিষয়টা এখান থেকে এদিক দিয়ে খেয়ে খেয়ে এদিকে আসার ট্রাই করবে, কারণ এখানে খিদা আছে, এখানে খিদা আছে, এখানে খিদা আছে, এটা মাইনাস, এখানে তো জিরো, সো এখানে খিদা বেশি। সো কি করবে, এইদিকে কারেন্টটা ফ্লো করতে থাকবে। এবং আমরা জানি, যদি নাও জেনে থাকো, যে কারেন্টের ফ্লো, যেটা কারেন্ট ফ্লো, সেটা হচ্ছে অপোজিট ডাইরেকশন, তাই না, উল্টো দিকে হয়, অপোজিট অফ ইলেকট্রনস ফ্লো, তাই না। ইলেকট্রন যেদিকে ফ্লো করবে, কারেন্ট তার অপোজিট দিকে ফ্লো করবে, তাই না। অর্থাৎ হচ্ছে তোমার কারেন্ট যদি এই দিকে যায়, ইলেকট্রন যাবে হচ্ছে এই দিকে, এখানে নেগেটিভ দাও, এইদিকে যাবে। সো কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভে যায়, ইলেকট্রনের ফ্লো বা ইলেকট্রিসিটি যায় নেগেটিভ থেকে পজিটিভে। এখন কিছু এখানে বিষয় আছে, যেমন ধরো কারেন্ট ডেনসিটি আছে, যেটাকে আমরা জে দিয়ে প্রকাশ করি, জে দিয়ে প্রকাশ করি। কারেন্ট কি, এটা কারেন্ট ডেনসিটি, হ্যাঁ, কারেন্ট ডেনসিটি, এটা মনে রাখো। কারেন্ট ডেনসিটি সমান কি, কারেন্ট ডেনসিটি সমান হচ্ছে আই ভাগ এ। আইতে কি, আইতে কারেন্ট, আর এতে বুঝতে পারছো এরিয়া, ডেনসিটি বের করার জন্য এরিয়া ইউজ করছে, ভলিউম ইউজ করে না, এরিয়া ইউজ করছে। আচ্ছা যাই হোক, সো আর যে আরেকটা সূত্র হচ্ছে তোমার এন ভি আর হচ্ছে ই। ই কি তোমার, ই হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ কত, 1.6 টাইমস 10 টু দি পাওয়ার -19, এটা তো আমরা জানি। এন কি, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার মানে ইলেকট্রনের সংখ্যা, এক কথায় ইলেকট্রনের সংখ্যা। আর ভি হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, ঠিক আছে, ড্রিফট ভেলোসিটি যেটাকে আমরা বলি, ভেলোসিটি, ইলেকট্রন ভেলোসিটি বা ড্রিফট ভেলোসিটি যাই বলো। এখন এখান থেকে এই সূত্রে যদি আমরা এটা বসাই, তাহলে কি হয়, জে এর ভ্যালু যদি বসাই এন ভি ই, আর হচ্ছে তোমার আই বাই এ, তাই না, জে সমান আই বাই এ, সেটা তো থাকলো, জে সমান এন ভি টা বসাইলাম এখানে। তাহলে আইটাকে যদি এখানে রাখি, এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, এন এ ভি ই, নেভ, এতে কি, এতে এরিয়া, ক্রস সেকশন এরিয়া। সো দিস ইজ দ্য মিনিং অফ কারেন্ট। যে হচ্ছে তোমার কারেন্ট ডেনসিটি, আই হচ্ছে কারেন্ট, আই কারেন্ট কে সমান এন এ ভি লেখা যায়, নেভ লেখা যায়। আবার হচ্ছে তোমার কারেন্ট ডেনসিটি জে কে লেখা যায় এন ভি। আবার আই কে লেখা যায় কি, আই কে এখান থেকে তুমি কি লিখতে পারবে, আই সমান জে এ ও লেখা যাবে। ভাই শোনো, বিষয়টা হচ্ছে দুইটা সূত্র মনে রাখবে এখানে, জে সমান এন ভি আর জে সমান আই বাই এ। এটা মনে রাখলে তুমি এই তিনটা সূত্র এমনি পারবা। জে এর ভ্যালু বসাবা, আই সমান এন এ ভি বেরোবে, নেভ আমরা মনে রাখতাম নেভ, এন এ ভি এর তো মিনিং সবগুলো বলে দেওয়া আছে। আর হচ্ছে তোমার আই সমান জে, এখানে একটা সি হবে, সি ফর চার্জ, তাই না, ইলেকট্রন 1.6 -19 কুলম। আচ্ছা এটা গেল। এখন বিষয়টা হচ্ছে যে কারেন্টের জন্য কি কি জিনিসপাতি আমাদের লাগে। একটা তো আই কারেন্ট লাগে, মানে একটা সার্কিটের ক্ষেত্রে আই কারেন্ট, তাই না, কারেন্ট ফ্লো, বাই ভি কি ভোল্টেজ, আর কি, আর হচ্ছে রেজিস্ট্যান্স, তাই না, ওহম যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। আচ্ছা ধরো এরকম একটা তোমার ওয়্যার আছে, ঠিক আছে, ধরো এটা একটা ওয়্যার, কি বললাম, ওয়্যার, যে তোমার তার যেগুলো আমরা ইউজ করি, যেটা ধরো বিভিন্ন সার্কিট তৈরি করতে হবে, যেগুলো জায়গায় কম্পিউটারের মধ্যে অনেক তার আছে, বড় বড় তার, তাই না, তোমার হচ্ছে কেসিং এর সাথে লাগানো থাকে, সিপিইউর সাথে, মাদারবোর্ডের সাথে লাগানো থাকে। সো ধরো এটা একটা ওয়্যার, হ্যাঁ, ওয়্যারের মধ্যে অনেক ইলেকট্রন আছে। সো এখানে
রেজিস্ট্যান্স বিষয়টি, রেজিস্ট্যান্স মানে হচ্ছে কোনো কিছুকে থামানো, কোনো কিছুকে বাধা দেওয়া। সো কারেন্টের ক্ষেত্রে তো রেজিস্ট্যান্স একটা বড় ফ্যাক্টর, তাই না? রেজিস্ট্যান্স কি করে? কারেন্টকে বাধা দেয়। সো কারেন্টকে কিভাবে বাধা দিতে পারে, কি কি ওয়েতে বাধা দেয়, সেটা অবভিয়াসলি আমাদের জানতে হবে। এই কারণে সূত্রটা লিখে দিই, আর সমান হচ্ছে রো এল বাই এ। এই সূত্র হয়তো তোমরা জানো, এই সূত্রটা জাস্ট আগে দেখো। এখন আমি বলি একটা জিনিসকে থামানোর কি কি পদ্ধতি হতে পারে। ধরো একজন দৌড়াচ্ছে, ইউজেন বোল্ট দৌড়াচ্ছে, তাই থামানোর কি কি ওয়ে আছে। তুমি যদি সে ধরো রাস্তা তুমি আঁকাবাঁকা করে দিলে, তাকে রাস্তা আঁকাবাঁকা করে দিলে কি হবে? তার যাইতে এই সাইড চেঞ্জ করতে হবে, বা তার রাস্তা যদি ছোট করে দাও তাহলে তার যাইতে সমস্যা হতে পারে। যেমন একটা গাড়ি যাচ্ছে, হ্যাঁ, গাড়ি তুমি যদি অবস্টাকলস দাও বারবার, তাহলে গাড়িটাকে আস্তে আস্তে যেতে হবে, অথবা গাড়ি জোরে যেতে গেলে ওখানে বাধা খাবে। ধরো ইউজেন বোল্টের এক্সাম্পল যেটা দিলাম, ধরো সে দৌড়াচ্ছে, হ্যাঁ, সে দৌড়াচ্ছে, সামনে এরকম কয়েকটা পোল দিয়া, যে এর উপর দিয়ে তাকে লাফ দিয়ে যেতে হবে, তাহলে কি হবে? তাহলে সে বাধা পাবে না। সো এই বাধাটা দ্বারা আমি বুঝাচ্ছি যে রো মানে কি? রো হচ্ছে যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার হচ্ছে ডেনসিটি। রো মানে কি? আমরা এমনি জানি রো মানে হচ্ছে ডেনসিটি। ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে ঘনত্ব, তাই না? ঘনত্ব অর্থাৎ যে কারেন্ট ডেনসিটির মতো রো হচ্ছে ডেনসিটি অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ এই তারটা কি জিনিস দিয়ে তৈরি সেটা হচ্ছে তার রো। এখন তোমার ইলেকট্রিসিটি এদিক দিয়ে যাচ্ছে, তাই না? কারেন্ট বা ইলেকট্রন যাচ্ছে, সেরকম ইউজার বলতে দৌড়াচ্ছে, এগুলোতে সে লাফ দিতে গেলে তার হচ্ছে টাইম বেশি লাগবে, তার অবস্টাকলস এক ধরনের, তাই না? তার বাধা। সো রেজিস্ট্যান্স তোমার যত ডেনসিটি বেশি হবে, যত ঘনত্ব হবে, যত এর ভিতরে পুরু হবে, হ্যাঁ, যত এর লেয়ার বেশি থাকবে, এর ধরো অনেকগুলো লেয়ার এই তারের, তাহলে কি সমস্যাটা হবে? তাহলে ইলেকট্রন পাসের ক্ষেত্রে এখানে ধাক্কা খাবে, যে ইলেকট্রনে যাচ্ছে এখানে ধাক্কা খাবে, এইভাবে এরকম ধাক্কা খেতে যাবে। যদি এটা শুধু ফাঁপা হইতো, হ্যাঁ, ধরো এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, একদম স্ট্রেট চলে যেত ইলেকট্রন, তাই না? কোনো ধরনের বাধা বা একবার এই যে এখানে বাধা পেয়ে এইভাবে চলে যেত। ধরো এখান থেকে আসলো, এখান থেকে সেখানে বাধা পেলে, এখানে চলে গেল। বাট এটার ক্ষেত্রে কি হবে? এখানে জাস্ট খালি বাধার পর বাধা পাবে, কারণ কি? এর ডেনসিটি বেশি, ঘনত্ব বেশি। তারপর লেন্থটা কিভাবে? এভাবে থিঙ্ক করো, এই যে তারটা আমি ধরলাম, হ্যাঁ, এখানে ধরে যদি তারটাকে টানলে কি হবে? টানলে এটা আরো সরু হয়ে যাবে না? এটা যে এরকম সরু হয়ে যাবে না, এই তারটা এইটাই টানলে এরকম হয়ে যাবে না? তো এর যে ম্যাটেরিয়ালস, এর ভিতরের পার্টটা আরো থিন হয়ে যাবে। মানে ধরো এটা কি? এটা আউটার কোটিং, তাই না? এর আউটার লেয়ার গুলো, এর ভিতরের পার্টটা হচ্ছে যেদিক দিয়ে ইলেকট্রন যাবে, স্মল লিটল স্পেস, এখানে স্পেসটা আরো স্মল হয়ে যাবে। আমি ছবি আঁকতে একটু সমস্যা হচ্ছে, বাট বিষয়টা বুঝো যে এখানে তো আরো জায়গা কমে গেল। লেন্থ বাড়ানোতে লেন্থ বাড়লে কি হলো? তোমার এরিয়া যেটা ছিল, এই যে এরিয়াটা ছিল এখানে একটা সার্কুলার পাই আর স্কয়ার এরিয়াটা ছিল, সেই পাই আর স্কয়ারটা আরো ছোট হয়ে গেল। এখানে আমার ছবি আঁকতে ভুলেছে, ধরো আরো সরু হয়ে গেছে, তাই না? সো এই যে ছোট জায়গাটা হয়ে গেল, তা এখান দিয়ে তো ইলেকট্রন যেতে আরো বাধা পাবে, তাই না? আরো অনেক সমস্যা হবে। সো যে কারণে, যেমন ধরো ইউজেন বোল্টের রাস্তাটা যদি এত বড় হইতো, তাহলে সে কি? সে এই দিক দিয়ে যেতে পারতো। তার রাস্তা যদি এত ছোটই করে দাও যে এই বরাবর যেতে হবে, তাহলে এগুলো অবস্টাকলস পেরিয়ে যেতে হবে। সেরকম বিষয়টা একটা ইলেকট্রনের যেতে গেলে এই অবস্টাকলস দিয়ে যেতে বাধা খেতে তার যেতে হবে, অনেক কষ্ট। আর এরিয়ার কথা, ধরো এই জিনিসটা যদি আরো এত বড় হইতো, ঠিক আছে, এত বড় তার ধরলাম, এর এরিয়া কত? এর এরিয়া হবে হচ্ছে পাই আর স্কয়ার এল, তাই না? পাই আর স্কয়ার এল। এর এরিয়া যত বেশি হবে, এই যে এইটা পাই আর স্কয়ার না, জায়গা বেশি বড়, তাহলে এই দিক দিয়ে ইলেকট্রন একটা যে যাবে, দেখো একটা ইলেকট্রন তো অনেক ছোট, তার যাওয়ার কত রাস্তা আছে। আর এখানে তো শুধু একটা ইলেকট্রন না, লক্ষ ইলেকট্রন যাবে, মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ইলেকট্রন। সো তাদের যাওয়ার জন্য তো অবভিয়াসলি একটা নির্দিষ্ট পরিমাণে একটা জায়গা লাগবে, একটা স্পেস লাগবে টু গো। সেই স্পেসটা কখন পাবে? যখন এরিয়া বেশি হবে। এই কারণে সূত্রটা হচ্ছে R = রো এল বাই এ। এল হচ্ছে লেন্থ, এ হচ্ছে তোমার এরিয়া, হ্যাঁ, এরিয়া। এখন এর দ্বারা তুমি কি বুঝতেছো? এর দ্বারা বুঝতেছো রেজিস্ট্যান্স হচ্ছে ডেনসিটির সমানুপাতিক, রেজিস্ট্যান্স হচ্ছে লেন্থের সমানুপাতিক, এবং রেজিস্ট্যান্স হচ্ছে এরিয়ার ব্যস্তানুপাতিক। এই চিহ্নটার মানে হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক মিন্স প্রপোর্শনাল, যে এইটা বাড়লে এটা বাড়বে, আবার এইটা বাড়লে এটা বাড়বে।
এইটা বাড়লে এটা কমবে, এটা বাড়লে এটা কমবে, এর কারণ হচ্ছে এটা 1/, আছে তাই না, এটা ভাগ আকারে আছে। সো তুমি এটা যত বাড়াবা ভাগ হলে তো ভ্যালু কমবে তাই না। এটাতে যদি রো এর ভ্যালু 10 ধরো, তাহলে প্রপোর্শনাল না 10, তাহলে এটা 10 হলে এটাও 10 বেড়ে যাবে। বাট এখানে যদি দাও, এখানে যদি 10 দিই তাহলে 1/10, তাহলে কত হয় 0.1 আসে না, তাহলে অবভিয়াসলি কমতেছে। এইভাবে ঠিকটা বুঝো মানে প্রপোর্শনাল বিষয়টা, যেহেতু এখনো অনেকে প্রপোর্শনাল মিনিংটা ঠিক মতো নাও বুঝতে পারো, তাই জাস্ট বুঝাইলাম। সো দ্যাটস প্রিটি মাচ ইট। আর এই যে এখানেই দেখো যে যত ডেনসিটি বাড়বে, সূত্র থেকে বোঝা যায় যে যত ডেনসিটি বাড়বে তোমার রেজিস্ট্যান্স বাড়বে, ইলেকট্রনের চলাফেরার সমস্যা হবে। যত লেংথ বাড়বে, এই যে লেংথ বেড়ে গেছে, ইলেকট্রনের চলাফেরার সমস্যা হয়েছে। যত এরিয়া বাড়ছে, ইলেকট্রন চলাচল ইজি হয়েছে, রেজিস্ট্যান্স কমে গেছে। সো দ্যাটস দ্য থিং, এটা মনে রাখি। আর রেজিস্ট্যান্সের ইউনিট কি? আর এর ইউনিট হচ্ছে ওহম, রাইট? এই যে এরকম একটা চিহ্ন ওহম, যেটা সায়েন্টিস্ট ওহম বের করছে। এখন ওহমস ল আছে আমরা জানি, এটা আগে মুছে ফেলি, তোমরা তো এটা জেনেই ফেললা। ওহমের সূত্র কি আমরা জানি? ওহমের সূত্র হচ্ছে তোমার V equals to IR, রাইট? V equals to IR। এখন এই ভিটাকে আমি বলছিলাম কি ইও লেখা যায়, কারণ V মানে কি পটেনশিয়াল, পটেনশিয়াল কি, পটেনশিয়াল ইজ এন এনার্জি। সো E মানে কি, E তো পটেনশিয়াল এনার্জি হতে পারে, কাইনেটিক এনার্জি হতে পারে, এভরিথিং ওই দুইটাই ওয়ান টাইপ অফ এনার্জি। তাহলে আমরা E লিখতে পারি, E equals to IR আমরা লিখতে পারি। সো ওই যে সার্কিটটা আছে, ওই সার্কিটের মধ্যে এটা হচ্ছে ভোল্ট, তাই না? এই যে ব্যাটারির ভোল্ট লেখা থাকে, এদিক দিয়ে যেটা পাস হবে সেটা হচ্ছে কারেন্ট I, এটা যেটা রেজিস্ট্যান্স থামাচ্ছে সেটার নাম আর রেজিস্ট্যান্স, তাই না? দ্যাটস জাস্ট প্রিটি মাচ ইট। এখন এখানে খেলাটা হয় হচ্ছে তোমার রেজিস্ট্যান্স নিয়ে, যেটা তোমার পরীক্ষা আসতে পারে, মানে ওইভাবে অ্যাকচুয়ালি আসে। ধরো এরকম একটা দিছে, আচ্ছা এই যে ব্যাটারি, এটা হ্যাঁ ব্যাটারি, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, রেজিস্ট্যান্স তো মোটামুটি এরকমই দেখতে হয়। তবে এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, অ্যাড করে দিলাম, বাট এখানে আমি আরেকটা রেজিস্ট্যান্স দিলাম, সমস্যা এটা দিলাম 10 ভোল্ট দিলাম ফর ইজি। এটা R1, R2, R3 আর হচ্ছে R4। এখন R1, R2, R3, R4 মানে হচ্ছে এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। এখন চারটার ভ্যালু ডিফারেন্ট, বাট এখানে বিষয়টা কি হবে? বিষয়টা ফার্স্ট অফ অল এইভাবে ধরো এই জিনিসটা যদি না থাকতো, লেটস জাস্ট সে দিস ইজ নট হিয়ার, তখন কি হইতো? ইলেকট্রন কারেন্টটা কিভাবে পাস হইতো? এই যে এদিক দিয়ে যাইতো এখানে, তারপর এখানে যাইতো, এখানে গিয়ে এখান দিয়ে একবার এখানে এসে জিরো হয়ে তোমার 0 ভোল্ট হয়ে যেত, তাই না? কারেন্ট এখান দিয়ে পাস হয়ে নেগেটিভ এন্ডে চলে যেত, স্ট্রেট ভাবে যেত। তো এই পুরোটা জায়গায় এখানে কারেন্টের ভ্যালু I, এখানে কারেন্টের ভ্যালু I, এখানে কারেন্টের ভ্যালু I, কারণ একই কারেন্টই সব জায়গা দিয়ে পাস হয়েছে। কারেন্ট তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে ভোল্টেজ। এই যে ভোল্ট 10 ভোল্ট ছিল, এখানে এসে একটু কমে যাবে, এই যে V equals to IR, এখানে R এর ভ্যালু একটা অন্যরকম, এখানে R এর ভ্যালু আরেকটা, এখানে কমে যাবে, এখানে আবার আরেকটা R, এখানে এসে ভোল্টেজ 0 হয়ে যাবে, যেটা তুমি এই ক্লাসে একটু পরে দেখতে পারবে যদি ওয়ান শটটা দেখো, অথবা তুমি এই যে কার্শফস কারেন্ট ও ভোল্টেজ ল দেখো, তাহলে এটা বুঝতে পারবা। এখন না এক্সপ্লেইন করি, কারণ আরো অনেক কিছু পড়ার বাকি আছে। এখানে তো 0 ভোল্ট হলো, কারেন্ট ইজ সেম অল দ্য ওয়ে। সো এখানে কিন্তু কারেন্টের কোনো ডিফারেন্স দেখা যায়নি, বাট তুমি এইভাবে চিন্তা করো, এই জিনিসটা এখন যদি আমি এটা মুছে ফেলি, এখন এই যে 10 ভোল্টটা আছে, ঠিক আছে, 10 ভোল্টটা থাকলো, 10 ভোল্টের ব্যাটারি, এখানে একটা ছিল, রাইট? এখানে একটা ছিল, এখানে একটা ছিল, দিস আর জাস্ট রেজিস্ট্যান্স বোঝাচ্ছি। এখন এখানে যদি একটা রেজিস্ট্যান্স দিয়ে দেই, তাহলে কি হবে? বিষয়টা এরকম হবে, এই যে কারেন্ট I আসলো, এখানেও কারেন্ট I আছে। এখন এখানে কারেন্ট দুই ভাবে ভাগ হয়েছে, একটা কারেন্ট গেছে এই দিকে, একটা কারেন্ট গেছে এই দিকে, অর্থাৎ এই দিক দিয়ে এসে এই দিকে গেছে। তাহলে তো দুইটা সেম কারেন্ট যায়নি, কারণ বিষয়টা এরকম হতে পারে, তুমি চিন্তা, হ্যাঁ ভাই তাহলে তো এই কারেন্টটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে এখানে যেতে পারে, আবার ফেরত এসে বা এদিক দিয়ে ঢুকে এরকম ভাবে ফেরত আসে, এইভাবে আসলে হয় না। বিষয়টা হচ্ছে একবারই যাবে কারেন্ট, একটা লুপেই শেষ করবে। তাহলে একটা লুপ কিভাবে তৈরি হয়? যদি কারেন্টটা এখান থেকে এখানে ভাগ হয়ে এখানে আসে, আর এই কারেন্টটা স্ট্রেট এখানে আসে, দেন দুইটা একত্রে মিলে এখানে যায়, তাছাড়া কিন্তু লুপ হবে না। এখানে তুমি আমাকে দেখাতে পারবা কোনোভাবে আর লুপ হয়? এখান থেকে গেল সে, গিয়ে যদি এখানে আসে, এখানে এসে আবার এদিকে যায়, তাহলে আবার তার এই সাইডে ফেরত আসতে হবে, তাহলে তো লজিক্যালি মিললো না, তাহলে তো লুপ হলো না, তাই না? লুপ বানাতে গেলে কি করতে হবে? এখানে এসে, লুপ মানে কি, আমি বাংলায় যেটাকে বলে একটা মানে পাথওয়ে, ধরে একটা রাস্তা টাইপের তৈরি করতে হবে, যেটাতে
আবার ফিরে আসা যাবে না, একটা রাস্তা দিয়ে ঘুরে আসতে হবে। তাহলে কি করবা, এদিকে গেল এদিকে গেল, তাহলে এখানে কারেন্ট যাবে I1, এখানে কারেন্ট যাবে I2, কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে এই সাইডে একটা কারেন্ট যাবে, এই সাইডে একটা কারেন্ট যাবে। এবং সেই কারেন্টটা কিভাবে বের করে সেটা তোমার কারেন্ট ডিভাইডার রুল একটা ভিডিও বসে, তুমি ভিডিওটা চাইলে দেখতে পারো, ওখানে এটা শিখিয়ে দিয়েছি, এখানে না শিখাই। সো এখানে এটা কেন হলো, এটা হচ্ছে প্রশ্ন। এখন এটা R1, এটা দিছিলাম R2, এটা R3, এটা R4। সো কেন কারেন্ট দুভাবে ভাগ হলো, এর কারণ রেজিস্ট্যান্স গুলো প্যারালালি যুক্ত আছে। রেজিস্ট্যান্স কি আকারে আছে, প্যারালালি যুক্ত আছে। রেজিস্ট্যান্স প্যারালালি যুক্ত হওয়ার কারণে তোমার এই যে কারেন্টটা ডিভাইড হচ্ছে। তো ধরো R1, এটা ধরো অঙ্কটা করি, R1 সমান যদি আমি 5 ওহম ধরি, R2 সমান 10 ওহম, R3 সমান 5 ওহম, আর হচ্ছে R4 সমান ধরলাম তোমার 10 ওহম, ঠিক আছে। লেটস জাস্ট সে 2 ওহম ধরলে, একটু কম করে ধরি, এগুলো বেশি বড় বড় ধরছে। তো এখন যদি তোমাকে বলে যে এখানে কারেন্ট সমান কত, মানে জাস্ট I, নট I1 I2 এগুলো কোনো কিছু বের করতে বলবে না, বলো যে কারেন্ট বের করো, কারেন্টের ভ্যালু কত হবে। কিভাবে বের করবে এটা, এখানে তুমি জানো ভোল্ট সমান 10, তো এটা তো তোমার থাকলো 10 ভোল্ট। এখানে আবার কোনো V1 V2 V3 V4 বের করতে হবে না, যেহেতু তোমাকে প্রথমে বললাম যে এখানে 0 ভোল্ট হয়, এটা বের করতে হবে না, কারণ এখানে তুমি টোটাল কারেন্ট বের করতেছো। এখানে I1 I2 V1 V2 দরকারই নেই, ঠিক আছে। জাস্ট তুমি ভোল্ট থেকে কারেন্ট বের করবে সব রেজিস্ট্যান্স নিয়ে, মানে একটা এভারেজ টোটাল এভারেজ কারেন্ট কি যাচ্ছে। এভারেজ কেন, কারণ এখানে এসে তো আবার কারেন্ট ডিফারেন্ট হয়ে যায়, বাট এখানে তো কারেন্ট ফুলি আছে, তাই না। তো তুমি টোটাল কারেন্টটা বের করবে। সো লেটস জাস্ট স্টার্ট ইট। এখন তোমাকে একটা জিনিস দেখতে হবে যে এখানে R1 টা স্ট্রেট আছে, তাই না, তার মানে এটা সিরিজে আছে, বাট এইখানে এসে কি হয়ে গেছে, প্যারালাল হয়ে গেছে। তাহলে এই R2 এবং R3 প্যারালাল। সো প্যারালাল যদি তুমি বের করতে চাও, প্যারালাল রেজিস্ট্যান্স, তাহলে সূত্র হচ্ছে 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট 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 যা আছে, মানে এটা হচ্ছে সূত্র ফর প্যারালাল। ফর প্যারালাল যদি হয় তোমার রেজিস্ট্যান্স, তাহলে তুমি এই সূত্র ইউজ করে বের করতে পারো। তো চলো আমরা এটা বের করি। এখানে প্যারালাল দুইটা আছে, তাহলে হবে হচ্ছে 1/Rp সমান হচ্ছে তোমার 10 আর 5, তাই না। তাহলে 1/10 প্লাস 1/5, এটা যদি লসাগু করো তোমরা তাহলে হবে কি 10 আর এখানে 1 যোগ 2, তাহলে কত 3/10। এখন প্রবলেম হচ্ছে আমরা যে ভুলটা করি, আমরা এখানে এইটার ভ্যালু কিন্তু 1/Rp, তাহলে আমাদের Rp বের করতে হবে প্যারালাল। তাহলে Rp বের করতে গেলে উল্টে দিতে হবে, এটাকে জাস্ট এইভাবে উল্টে দিতে হবে। তাহলে কি হবে, 10/3 হবে। 1/Rp থেকে যদি Rp হয় তাহলে 3/10 থেকে কি হবে, 10/3 হবে, দুই সাইড উল্টে যাবে। তাহলে কত হবে, 3.33 ওহম হলো, 3.33 ওহম হলো। এখন বিষয়টা হচ্ছে, এখন একটা বোঝার বিষয় আছে, যে বোঝার বিষয় আমরা এখন যাব, সেই জিনিসটা বুঝো। ধরো এই সার্কিটটাকে আমরা ছোট করব, আমরা এই দুইটার ভোল্টেজ বের করছি, সরি এই দুইটার রেজিস্ট্যান্স বের করছি, সরি কথা, এই দুইটার রেজিস্ট্যান্স বের করছি আমরা 3.33 ভোল্ট। তাহলে এই সার্কিটটাকে আমরা আবার আঁকতে পারবো। কিভাবে আঁকতে পারবো দেখো, এইখানে তো এটা নরমালি ছিল R1, এখন আমরা এইভাবে সার্কিটটাকে আঁকতে পারবো। সেটা কি কারণে পারবো একটু পরে বলতেছি, ওভার এক্সাজারেশন, আসলে ছবি খারাপ এঁকে ফেলছিলাম। আচ্ছা, এটা 10 ভোল্ট ছিল, এটা ছিল R1 ইকুয়ালস টু 5 ওহম, R2 পরে লিখতেছি, আর R3 হচ্ছে তোমার 2 ওহম, এটা Rp দিলাম যেহেতু এটা আর প্যারালাল বের করছি। এখন এই দুইটার টোটাল রেজিস্ট্যান্স তুমি পাইছো 3.33, তাই না, 3.33 ওহম। এই কারণে তুমি চাইলে এই দুইটাকে একত্রে একটা প্যারালাল রেজিস্ট্যান্স লিখতে পারো, কারণ তুমি অলরেডি দুইটা বের করছো, এই দুইটা তার এখন একত্র করে ফেলছো। এইভাবে থিঙ্ক করো, তুমি এটা বের করছো মানে এই দুইটা তারকে নিয়ে তুমি এইভাবে প্যাচ লাগিয়ে একত্র করছো, করে এই তারটা বানাইছো। এইভাবে থিঙ্ক করো বিষয়টা। তাহলে এখন একটা জিনিস দেখো তো, R1 যোগ Rp যোগ R3 এটা কি সিরিজে না? এই যে একের পরে সিরিজ মানে কি, সিরিজ সার্কিট মানে কি, সিরিজ রেজিস্ট্যান্স মানে কি, সিরিজ মানে একের পর এক আসতেছে। প্যারালাল মানে কি, প্যারালাল কি, এই যে প্যারালেলোগ্রামকে আমরা প্যারালালি বলি, তাই না, প্যারালেলোগ্রাম, কারণ এটা প্যারালাল, এটা প্যারালাল, এইরকম এই দুইটা প্যারালাল। এই কারণে, কারণ এই দুইটা তুমি স্ট্রেট লাইন যতই আগে এরকম দিন মিলিত হবে না, তাই তো প্যারালালের মিনিং। তাহলে এই দুইটা হচ্ছে প্যারালাল আর এটা হচ্ছে সিরিজ। তাহলে সিরিজের সূত্র হচ্ছে এইটা,
আর এস সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 যা আছে, এটা R2 দিলাম যেহেতু সূত্র লিখতেছি। তো এইখানকার ক্ষেত্রে আর সিরিজ কত হবে দেখি, আর এর সমান কত হবে এখানে 5 প্লাস 3.33 প্লাস 2 কত হয় 5 7 8 9 10, তাহলে 10.33 ওহম। এখন আসো তাহলে আমরা জানি কি I সমান ওহমস ল কি V বাই R, I ওহম ল কি V বাই R, তাই না? V ইকুয়ালস টু I এর থেকে আমরা I কি ছিল V ইকুয়ালস টু IR, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি I ইকুয়ালস টু V বাই R লিখতে পারি না, I টাকে এখানে R টাকে এই সাইডে নিয়ে গেলাম V বাই R, সো দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ ডান হিয়ার। এখন ভোল্টেজের ভ্যালু 10 আর RS এর ভ্যালু কত 10.33, তাহলে ধরো সামথিং অ্যালং দ্য লাইন অফ 0.97 অ্যাম্পিয়ার এরকম একটা কারেন্ট আসবে। তো বুঝতে পারছো এখানে মোটামুটি 0.97 অ্যাম্পিয়ারের পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। সো এত কিছুর পরে আমরা এটা বের করতে পারলাম। সো আমি হোপ করতেছি তোমরা প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিট বুঝতে পারছো, প্যারালাল রেজিস্ট্যান্স, সিরিজ রেজিস্ট্যান্স কি রকম হয়, প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিট কি রকম হয়, কেমনে বের করতে হয়, হোপ তোমরা এটা বুঝতে পারছো। অলরাইট, সো এখন আমরা তোমার প্যারালাল সার্কিট আর সিরিজ সার্কিট তো দেখলাম। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্স সিরিজও থাকতে পারে, প্যারালালও থাকতে পারে। এখন যদি বিষয়টা এরকম হয় যে তোমার ব্যাটারি আছে না, যে ভোল্টেজ দিয়ে যেটা দেখালাম, এই যে এরকম যেটা, হ্যাঁ এই যে এরকম ব্যাটারি যেটা, ধরো এরকম যদি ব্যাটারি তোমার তিনটা থাকে, তিনটা ব্যাটারি 10 ভোল্টের একসাথে অ্যাড করলাম, এখানে একটা ইয়ে দিলাম, এখানে একটা ইয়ে দিলাম, এখানে একটা দিলাম, 10 ভোল্ট 10 ভোল্ট 10 ভোল্ট। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে এখানে কারেন্ট কত হবে, এই ইয়েতে কারেন্ট কত হবে, এটা 5 ওহম দিলাম, এটা 10 ওহম দিলাম, লেটস সে। এখন এটা তো মাথার উপর দিয়ে তোমার হাতে যেতে পারে প্রথমে যে তিনটা ব্যাটারি কেমনে কানেক্ট, বা আমরা তো এমনি লজিক্যালি এটা দেখছি যে তিনটা ব্যাটারি যদি কানেক্ট করিস তাহলে বিষয়টা কি দাঁড়াবে, তাই না? সেটা তো আমরা অনেক সময় থিঙ্ক করছি, বাট আসলে কি দাঁড়াবে সেটা আজকে আমরা দেখবো। সেটার জন্য সূত্র হচ্ছে, দেখো এখানে ব্যাটারিগুলো সিরিজে কানেক্টেড আছে, রাইট? সিরিজে কানেক্টেড থাকলে সূত্র হচ্ছে NE R প্লাস NR, অর্থাৎ কতগুলো তোমার একই ধরনের তোমার রেজিস্ট্যান্স কতগুলো হচ্ছে ভোল্টেজ অর্থাৎ ব্যাটারি আছে ডিভাইড বাই R, অর্থাৎ টোটাল যে আটটা আছে, এবং ছোট হাতের R হচ্ছে তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে এই তার যেটা আছে না, এই তারেরও তো নিজস্ব একটু তোমার রেজিস্ট্যান্স আছে, তাই না? তোমার এই ছোট তারটা যেটা যাচ্ছে ওর ভিতরে তো কিছু রেজিস্ট্যান্স থাকে, এগুলো তো তুমি রেজিস্ট্যান্স লাগাইছো, বাট এই যে কালো তারটা যে দেখতেছো এর মধ্যে কিছু রেজিস্ট্যান্স থাকে, সেটাকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স ছোট হাতের R দিয়ে বুঝাই। আর আরেকটা হইতে পারে, ধরো এরকম গেছে এরকম তো, তাই না? তারপর ধরো এরকম গেছে, তারপর ধরো আবার এরকম গেছে, এই যে এখানে কানেক্টর আছে, আমি ছবি রাখতে একটু ভুল করছি, এখানে কানেক্টর হলো, এখানে এরকম গেছে, এখানে কি হলো, এখানেও 10 ভোল্ট দিলাম, এখানেও 10 ভোল্ট দিলাম, এখানেও 10 ভোল্ট দিলাম, আর এখানে একটা রেজিস্ট্যান্স দিছি 5 ওহম, লেটস জাস্ট সে। এরা কি এইভাবে কানেক্টেড, এখানে কারেন্ট গেল গিয়ে এখানে দুই ভাবে ভাগ হবে। সো এটা অবভিয়াসলি প্যারালাল। প্যারালালের ক্ষেত্রে সূত্র হচ্ছে NE R প্লাস NR, এখানে বড় হাতের রেজিস্ট্যান্সের সাথে তোমার n আছে, অর্থাৎ নাম্বার অফ রেজিস্ট্যান্স n মানে কি কতগুলো আছে, সো রেজিস্ট্যান্স এখানে একটা আছে, ওখানে দুইটা ছিল, সো এখানে nটা থাকবে বড় হাতের R সাথে, মানে যেগুলো রেজিস্ট্যান্স আমরা লাগাবো সেই R এর সাথে থাকবে n। আর তোমার সিরিজের ক্ষেত্রে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, তারের যে রেজিস্ট্যান্সটা আছে সেটার সাথে nটা থাকবে। সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। সো এটা অত পরীক্ষায় আসে না, বাট আসতে পারে। সো তুমি এটা মানে আসতেই পারে, অত আসে যে তা না, বাট মোটামুটি আসে। সো এটা তুমি মুখস্থ করে রাখো, এই দুইটা সূত্র। ওকে, সো ধরো একটা সার্কিট আছে, একটা সার্কিটের মধ্যে তো প্রতি সেকেন্ডে একটা পাওয়ার ওয়েস্ট হয় অথবা একটা এনার্জি তৈরি হয়, তাই না? প্রতি সেকেন্ডের ক্ষেত্রে যদি তোমরা এটা মাপতে চাও যে কি পরিমাণ এনার্জি বা পাওয়ার তৈরি হয়, সেটার জন্য কিছু সূত্র আছে। সো জাস্ট ইজি মনে রাখার জন্য বের করবো যাতে তোমার মনে থাকে। আচ্ছা, আমরা জানি যে পাওয়ার সমান কি, পাওয়ার সমান হচ্ছে এক সেকেন্ডে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ওয়ার্ক হয় বা কি পরিমাণ এনার্জি ওয়েস্টেজ হয় প্রতি সেকেন্ডে বা ইউজ হয়, সেটাই হচ্ছে তার পাওয়ার, তাই না? তাহলে সেটা সমান হচ্ছে, বা কি পরিমাণ এনার্জি তৈরি করে প্রতি সেকেন্ডে, তাও পাওয়ার হতে পারে। ওয়েস্টেজ বা তৈরি করা প্রতি সেকেন্ডে যে পরিমাণ পাওয়ার বা যে পরিমাণ ওয়ার্ক,
যে পরিমাণ ওয়ার্ক সে করতে পারে প্রতি সেকেন্ডে তাকে তো আমরা পাওয়ার বলি, তাই না? সো P সমান W/T এর আমরা জানি। এরপর কিছু সূত্র আছে, যেমন P সমান VI। হ্যাঁ, এটা জাস্ট মনে রাখো, P সমান VI। P সমান VI টা জাস্ট মনে রাখো, কারণ P সমান W/T আমরা এমনি জানি। পাওয়ার যখন ক্লাস 7, 8, 9, 10 আমরা পড়ছি তখনই আমরা at least 9, 10 মনে হয় পাওয়ার সমান অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, তাই না? জাস্ট এটা মনে রাখতে হবে যে P সমান হচ্ছে VI। এইটা জাস্ট মনে রাখবে, বাকি সূত্রগুলো এমনি বের করতে পারবা। সো P সমান VI। এখন V টা V এর মতো রাখলাম। I সমান কি জানি আমরা? I সমান জানি V/R না? V/R হচ্ছে তোমার ইয়ে থেকে জানি আমরা, ওহমস ল থেকে জানি। তাহলে কি হবে এখানে? V²/R। এটা একটা সূত্র, গেল। আর হচ্ছে তোমার আরেকটা সূত্র হচ্ছে V সমান কি জানি আমরা? V সমান আবার আমরা জানি IR। এটা তো আমরা জানি। তাহলে এখানে যদি V সমান IR বসাই তাহলে হবে IR হোল স্কয়ার, আর এখানে একটা R আছে, তাহলে কত হবে? I²R² ভাগ R। তাহলে R কেটে যাবে কত থেকে? I²R। তাহলে P সমান মেইন সূত্র হচ্ছে পাওয়ার সমান W/T, তারপর হচ্ছে তোমার VI, তারপর হচ্ছে তোমার V²/R, আর হচ্ছে কি I²R। এখন অনেকগুলো সূত্র, জাস্ট তুমি কয়টা বললাম যে এইটা তো তুমি জানোই, এটা তো বুঝতে হবে কিছু নেই, জাস্ট এইটা মনে রাখবা, তাহলে এই বাকিগুলো এমনি পারবা। এগুলো পাওয়ার। এখন তুমি বলতে পারো ভাই এখন আবার ওয়ার্কের সূত্র মুখস্থ করতে হবে। ওয়ার্কেরটা খুব ইজি। কেন? আমরা জানি P সমান W/T, তাহলে W সমান কি? W সমান PT। এটা তো আমরা এটা কি তুমি বুঝো? W সমান PT তো লিখতে পারি, যেহেতু P সমান W/T, T টা ওই সাইড নিয়ে গেলাম, W সমান PT হয়ে গেল। এখন P সমান আমরা কি জানি? জাস্ট একের পর বসাবো। P সমান VI, তাহলে কি হবে? VIT। এটা একটা সূত্র। V²/R সমান P, তাহলে কি হবে? V²/RT। এটা একটা সূত্র। মজার বিষয় I²R সমান P, তাহলে কি সূত্র? I²RT। সো এই দুইটা ধরনের সূত্র দিয়ে তুমি লিটারালি ওয়ার্ক পাওয়ারের যে কোনো কিছু বের করতে পারবে। এখন এতগুলো দেওয়া কেন? এতগুলো দেওয়া শুধু এই কারণেই যাতে তুমি হচ্ছে ধরো তোমার হচ্ছে ইয়ে দেওয়া, ধরো এখানে পাওয়ার দেওয়া আছে, টাইম দেওয়া আছে ওয়ার্ক বের করতে, তাহলে তুমি ওইভাবে ইউজ করবা। ধরো তোমার রেজিস্ট্যান্স দেওয়া নেই, বাট V দেওয়া আছে, I দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তাহলে তুমি ওয়ার্ক বের করতে। এখন ডিপেন্ড করে তোমাকে আসলে কি ধরনের ইনফরমেশন দিচ্ছে। যে ইনফরমেশন দিবে সেগুলোর সূত্র বসাবো। মোটামুটি সব সূত্র বসতে পারো। তোমাকে যদি I এর ভ্যালু দেওয়া থাকে, V এর ভ্যালু দেওয়া থাকে, তুমি R এমনি বের করতে পারবে না, তখন তুমি আবার I²RT সূত্র বসাতে পারবা। তোমার এখানে ফুল ফ্রিডম আছে, তুমি যে কোনো সূত্র ইউজ করে সেটা বের করতে পারবে। এটা একটা মজার বিষয়। এখন আসো কারেন্ট বিল বের করা, এটা ইম্পর্টেন্ট। কারেন্ট বিল বের করা। কারেন্ট বিলের ক্ষেত্রে সূত্র হচ্ছে W গুণন B গুণন হচ্ছে তোমার ডেজ, টাইম। টাইম ধরো। আচ্ছা, এখন তাহলে তোমার W, এখানে W হচ্ছে ওয়ার্ক। হ্যাঁ, তো এখন তোমার এখানে যে বিষয়টা করতে হবে তোমাকে, আচ্ছা বিটা কি বলি? বিটা হচ্ছে যে তোমার ইউনিট প্রাইস, ঠিক আছে? ইউনিট প্রাইস অর্থাৎ এক ইউনিটে তোমার ওই এলাকায় বা তোমার সেই জায়গায় কি পরিমাণ প্রাইস, তোমার একটা ইউনিটের দাম কত, সেটা হচ্ছে তোমার বি। আর ডেজ হচ্ছে তুমি জানো যে কতদিনে তুমি কারেন্ট বিল বের করতে চাও সেটা। আর ওয়ার্ক কি? ওয়ার্ক হচ্ছে যে এটা। তো এখানে বিষয়টা হচ্ছে তুমি বইয়ে দেখবা যে এই চারটা সূত্রের ক্ষেত্রে কি করছে ওরা, চারটা সূত্র করে এইভাবে লিখছে যে PT ভাগ 1000 গুণন B গুণন ডেজ, এটা একটা আছে না? তারপর আছে হচ্ছে তোমার VIT ভাগ 1000 গুণন B গুণন ডেজ, এরকম সূত্র দেওয়া আছে, তাই না? এগুলো 1000 দিয়ে ভাগ কেন? তুমি এটা করলে পাবা ওয়াট, ওয়ার্কের ইয়ে কি পাবা? ওয়াট পাবা। কিন্তু তোমার কি লাগবে? তোমার লাগবে KW, কিলোওয়াট লাগবে। কিলোওয়াট 1000 দিয়ে ভাগ দিলে কিলো মানে কি 1000 দিয়ে ভাগ দিলে তুমি কিলোওয়াট পাবা। কিলোওয়াট পাইলে তুমি ইউনিট দিয়ে গুণ করে, দিনের সাথে গুণ করে তুমি লিটারালি কারেন্ট বিলটা বের করতে পারবা। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে সূত্রগুলো লিখে দিলাম, এগুলো ইউজ করলে তুমি কারেন্ট বিলটা খুব ইজিলি বের করতে পারবা। সো এখানে সূত্র মনে রাখার ভাই আছে, P সমান W/T আর P সমান VI। এই দুইটা সূত্র যদি তুমি জানো তাহলে 1 2 3 4 5 6 ছয়টা সূত্র। আর এটা যদি মনে রাখো তাহলে 7 8 8টা সূত্র, তুমি 3টা সূত্র মনে রাখতে পারবো। সো টোটাল 11টা সূত্র মনে রাখতে পারবো যদি তুমি 3টা সূত্র জানো।
সো আমি বলবো এই দুইটা সূত্র খুব এই একটা আর এই দুইটা সূত্র খুব ভালো করে মেমোরাইজ করে রাখো, তাহলে ইজিয়ার হবে বের করতে। আচ্ছা, এখন আসো আমরা শান্ট সম্পর্কে জানবো। শান্ট, হ্যাঁ, SHUNT। শান্ট জিনিসটা কি? ধরো একটা সার্কিট আছে, একটা সার্কিট আছে, এখানে একটা গ্যালভানোমিটার আছে, হ্যাঁ, গ্যালভানোমিটার দিয়ে কানেক্টেড আছে, এখানে কারেন্ট পাস হচ্ছে, ধরো এখানে কারেন্ট যাচ্ছে। ধরো এখানে কোনো ব্যাটারি দিলাম, ধরো একটা সোর্স থেকে কারেন্ট আসতেছে, পাওয়ারফুল সোর্স থেকে। এখন বিষয়টা এরকম অনেক সময় হয় না, ফিউজ, আমাদের বাসায় ফিউজ থাকে, ফিউজটাকে এরকম করে টান দিলে কারেন্ট সব বন্ধ হয়ে যায়। ফিউজ অন্য জিনিস, বাট লেটস জাস্ট থিঙ্ক লাইক দিস। ফিউজটি ইউজ কেন হয়? যে যখন অতিরিক্ত কারেন্ট পাস হয়ে যায়, বাস্ট হয়ে যাচ্ছে, ধরো এত কারেন্ট পাস হচ্ছে যে ধরো বাল্বটা পর্যন্ত বাস্ট হয়ে যাচ্ছে, তখন ফিউজ টান দিই, কারেন্ট অফ হয়ে যাবে, যাতে ভোল্টেজ, কারেন্ট চলাচলটা বন্ধ হয়ে যায়। ফিউজের দিকে একটু পরে যাবো। তো শান্ট বিষয়টা কি? ধরো এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যদি অতিরিক্ত ওর যে পরিমাণ কারেন্টের ক্যাপাসিটি আছে নেওয়া, তার থেকে যদি বেশি কারেন্ট যায়, তাহলে জিনিসটা বাস্ট হয়ে যাবে। সেই বাস্ট হওয়া থেকে বাঁচানোর জন্য এখানে একটা শান্ট বলে একটা জিনিস ব্যবহার, আমি শান্টই লিখে দিচ্ছি, এখানে শান্ট ইউজ হয়। শান্টটা কি? শান্ট হচ্ছে একটা স্মল রেজিস্ট্যান্স যেটা গ্যালভানোমিটারের সাথে প্যারালালি কানেক্টেড থাকে, যেটা কি করে, এই যে এক্সেস কারেন্ট, ধরো এখানে অনেক বেশি কারেন্ট যাচ্ছে, এখানে এক্সেস কারেন্টটা, ধরো যে কারেন্টটা হচ্ছে বেশি, ধরো এর 50 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারে কারেন্ট, ঠিক আছে, 50 অ্যাম্পিয়ার নিতে পারে। ধরো এখানে 55 অ্যাম্পিয়ারে কারেন্ট যাচ্ছে, লেটস জাস্ট সে, তাহলে 50 অ্যাম্পিয়ার এর মধ্যে দিয়ে গিয়ে এখান দিয়ে 5 অ্যাম্পিয়ার পাস করে, এদিক দিয়ে পাস করে, এখানে আবার 55 অ্যাম্পিয়ারই হয়ে যাবে। এখানে 50 আসবে, এখানে 5 এসে 55 অ্যাম্পিয়ার হয়ে যাবে। মানে ও কি করে, ও জাস্ট এক্সেস কারেন্টটা নিচ দিয়ে গড়াই দিয়ে ওই দিক দিয়ে বের করে দেয়। এবং আমরা জানি কোনো কিছু প্যারালালি থাকলে তো অবভিয়াসলি তোমার কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যায়, তখন দেখলাম যেটা, সেই দুই ভাগে ভাগ করার জন্য একটা নিয়ম শান্ট। এখন তাহলে কি এখানে একটা কারেন্ট গেল না, সেটাকে আমরা আইএস, আর এটাকে আমরা বলি আইজি। আইএস আইজিটা কি? আইজি হচ্ছে কারেন্ট পাসিং থ্রু শান্ট, সরি কারেন্ট পাসিং থ্রু গ্যালভানোমিটার, পাসিং থ্রু গ্যালভানোমিটার, হ্যাঁ, এই যে এই দিক দিয়ে যে কারেন্টটা গেল। আইএস হচ্ছে কারেন্ট পাসিং থ্রু শান্ট, শান্ট দিয়ে যে কারেন্ট পাস হবে সেটাকে বলবো আমরা হচ্ছে আইএস। এখন আইজি আর আইএস বের করার সূত্র হচ্ছে আইজি সমান জি ইন্টু জি প্লাস এস গুণন আই, এই সূত্রটা মনে রাখবা। আইএস আর এটা মনে রাখবা, শোনো, জি নিচে আইজি বের করতে গেলে জি নিচে থাকলে উপরে জি যাবে, আর এস নিচে থাকলে উপরে এস যাবে, একই সূত্র ভাই, গুণন আই একই। আর আই ফুল আই কারেন্ট সমান, এমনি গেস করতে পারবো আই গেস, আর টোটাল কারেন্ট সমান কি হবে, আইজি প্লাস আইএস, কারণ এখানে গিয়ে তো টোটাল কারেন্টই আমরা পাচ্ছি, তাই না? এইখানে এই যে এর পরের জায়গা যেটা আছে, এখানে তো আমরা 55 অ্যাম্পিয়ারই পাচ্ছি, যেটা এখানে ছিল। এখানে কত ছিল? এখানে ছিল 55 অ্যাম্পিয়ার, এখানে এসে 5 অ্যাম্পিয়ার হয়ে গেছে, এখানে গিয়ে 50 অ্যাম্পিয়ার, দুই ভাগে ভাগ হয়ে গেছে, বাট এখানে এসে আবার 55 অ্যাম্পিয়ারই হয়েছে। তাহলে আইএস আর আইজি যোগ করলে তো আমরা টোটাল কারেন্টটা পাচ্ছি। সো এই তিনটা হচ্ছে তোমার সূত্র শান্ট বের করছে, এটা মনে রাখিও। আর একটা জিনিস পড়ানো বাকি আছে, আর ফিউজ যেটা বললাম, ফিউজ বিষয়টা এরকম যে ধরো এই যে একটা কারেন্টের ইয়ে আছে, হ্যাঁ, এখানে একটা, এখানে একটা, তো ধরো এখানে ফিউজ জিনিসটা ইউজ করা হয়। ধরো ফিউজ, ধরো এখানে যদি কারেন্ট বেশি হয়, আই এর ভ্যালু অনেক বেশি হয়, যে ইয়ে দিয়ে বেশি বুঝাচ্ছি, তাহলে যেটা হবে, এখানে ধরো একটা বাল্ব আছে, তো বাল্ব তো দামি, তাই না? আমরা তো অনেক টাকা দিয়ে বাল্ব কিনি, তাহলে এই বাল্বটা তো বাস্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেটা থেকে সরি, নট হিয়ার, আমারই ভুল হয়েছে। ধরো বাল্বটা এখানে আছে, হ্যাঁ, এই যে টাংস্টেন দিলাম, এই যে বাল্বটা এখানে আছে, তা এখানে যদি এক্সেস পরিমাণ কারেন্ট যায়, তাহলে কি হবে, এই বাল্বটা কি হবে, ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, আমাদের টাকা ওয়েস্ট। টাকা ওয়েস্ট থেকে বাঁচানোর জন্য ফিউজ লাগানো। এই ফিউজটা যদি আমি খুলে ফেলি, দেখি যে কারেন্ট বেশি আসতেছে, ফিউজটা খুলে ফেলি, তাহলে কি হবে, এই যে এখানে একটা গ্যাপ পড়ে গেল না, গ্যাপ পড়ে গেলে এই যে কারেন্টটা আসতেছে, সে এখানে এসে থেমে যাবে না, এখানে এসে সে কোন দিকে যাবে, এখানে তো তার মিডিয়াম নেই এখানে যাওয়ার, তাহলে সে থেমে যাবে। সো যতক্ষণ না বন্ধ আমার কারেন্টটা স্টেবল না হচ্ছে, আমরা ফিউজটা খুলে রাখলাম, পরে কারেন্ট স্টেবল হওয়ার পর আবার ফিউজটা লাগিয়ে দেবো, আবার কারেন্ট যাবে। এই কারণে ফিউজ জিনিসটা ব্যবহার হয়ে থাকে। আই ডোন্ট থিঙ্ক ফিউজ নিয়ে কি বলা আছে বই, আই এম নট শিওর, বাট জাস্ট জেনে রাখো, ইটস ইম্পর্টেন্ট থিং, বিকজ তোমাদের বাসা
তো অবভিয়াসলি ফিউজ ইউজ করা হয়। এখন আসলে লাস্ট যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে তোমার হুইটস্টোন ব্রিজ, রাইট? হুইটস্টোন ব্রিজ এইভাবে গেল, এখানে আসছে আমার আসলে ড্রয়িং, আমি সারা জীবন এই হাতের লেখার কারণে এইচএসসিতেও মানে সবসময় এক ধরনের প্যারা খাইছিলাম টিচারদের কাছে, ইয়ার কাছে। মাই হ্যান্ড রাইটিং ওয়াজ রিয়েলি ব্যাড। এই যে মেনলি বানর নখের কারণে ছোটবেলায় একটা বানর কামড় হয়েছিল আমার নখে, তোমার অনেক ছোট, 3-4 বছর বয়স, একটা চিড়িয়াখানায় গেছিলাম, মাঙ্কি বিট মাই ফিঙ্গার, যার কারণে হচ্ছে 1/4 অফ মাই ফিঙ্গার ইজ গন ছোটবেলাতেই। এবার হাতে লেখা খারাপ, এখানে এসএসসি এইচএসসির আমার মার্কও অনেক কম, হাতে লেখা খুব খারাপ হইতো, যদি এখন অনেক ইমপ্রুভমেন্ট আসছে, ড্রয়িংও আমার খারাপ। সো এনিওয়ে দ্যাট ডাজ নট ম্যাটার হিয়ার। তো এটা জাস্ট দেখো এরকম তো একটা, তাই না? এটা হচ্ছে এক ধরনের গ্যালভানোমিটার। তো এটা PQ RS দিলাম, এখন ইয়েটা হচ্ছে তোমার গ্যালভানোমিটার। বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে এক ধরনের ব্রিজ টাইপের ধরতে পারো, যে একটা ব্রিজ এদিক দিয়ে যাওয়ার জন্য। তো এখানে বিষয়টা হচ্ছে যদি এইখানকার রেজিস্ট্যান্সের তুমি যদি রেশিও নাও, মানে ভাগ করে দাও, আর এইটার রেশিও নাও, ভাগ করে দাও, এই দুইটা যদি সেম আসে রেশিওটা, তাহলে আমরা বলতে পারবো যে এরা ইকুইলিব্রিয়ামে আছে, সাম্যাবস্থায়। কি আছে? সাম্যাবস্থায়, ইকুইলিব্রিয়াম, এরা সাম্যাবস্থায় আছে। যদি এটা নিয়ম মেনে চলে তাহলে বুঝতে পারবো যে এটা সাম্যাবস্থায় আছে। এখন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে মানে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে, ধরো পি এর ভ্যালু দেওয়া আছে, ধরো পি এর ভ্যালু দেওয়া আছে 6 ওহম, কিউ এর ভ্যালু দেওয়া আছে 18 ওহম, হ্যাঁ, আর এটার ভ্যালু কত দেওয়া আছে মনে পড়লো না, বাট সামথিং অ্যারাউন্ড 60, ধরো এটা 10 দিলাম, হ্যাঁ, আর এটা এস, আমার এসটা বের করতে হবে। এখন এস এ দেওয়া আছে ধরো এস সমান 60 ওহম দিয়ে দিছে আমাকে, যে এস সমান এখানে 60 ওহম আছে, এখানে পি সমান আছে 6 ওহম, কিউ সমান আছে তোমার 18 ওহম, আর সমান আছে 10 ওহম, হ্যাঁ, আর তোমার এস সমান 60 ওহম দেওয়া আছে। এখন আমরা দেখবো যে এস সমান কি 60 ওহম আসে নাকি না। তাহলে যদি 60 ওহম আসে তাহলে এটা ইকুইলিব্রিয়ামে আছে। লেটস জাস্ট সি দ্যাট। এখানে এটা তাহলে 3 হবে, আর এস সমান তাহলে কত হবে? এস সমান তাহলে হবে হচ্ছে তোমার 30 ওহম হয় না? 30 ওহম হয়, রাইট? সো 60 এর সঙ্গে 60 ওহম দেওয়া আছে, তাহলে 30 ওহম হলে তো হইলো না। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা প্যারালালি কিছু যুক্ত করতে হবে, যাতে 60 ওহমের পর্যায়ে মানে কিছু একটা এমন যুক্ত করবে যাতে 60 ওহমটাকে 30 ওহম বানায় দেয়। অর্থাৎ কি করতে হবে, এখানে 60 ওহম দেওয়া আছে, বাট আমার দরকার 30 ওহম। 30 ওহম হইলে গ্যালভানোমিটারটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে কমাবো কিভাবে? আমি তো বাড়াতে পারবো ইজিলি। ধরো এখানে যদি বলতো যে এখানে ধরো 80 ওহম আসছে, এটা ঠিক আছে, লেটস জাস্ট সে এখানে এটা করে ধরো এখানে ছিল হচ্ছে 60, ঠিক আছে, তো এটা করলে 10 আসলো, তাহলে এর সমান আসতে কত? 100 ওহম। তাহলে আমি কি করতাম, 60 অলরেডি আছে, জাস্ট একটা 40 প্লাস করে দিতাম, তাই না? 100 ওহম হয়ে যেত, এখানে একটা আরেকটা এক্সট্রা লাগাই দিতাম, 100 ওহম হয়ে যেত, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে আসতো। বাট বিষয়টা তো এরকম না। বিষয়টা হচ্ছে যে আমার ভ্যালু আসছে তোমার 30, which means it is less than 60, মানে 60 দেওয়া আছে, আরো আমার কমাইতে হবে। তো কমানোর একটাই উপায় আছে, আমি তো এটা ছিঁড়তে পারবো না। এটাকে আমি যদি প্যারালালি কিছু একটা লাগাই তাহলে আমি হচ্ছে তোমার এটা পাবো। সো এটা বের করার সূত্র হচ্ছে তোমার তো ধরো বিষয়টা কি, তাহলে আমরা জানি যে 1/rp সমান 1/r1 প্লাস 1/2। এখানে তোমাকে এইভাবে দেখাচ্ছি এর কারণ যে আমরা সবাই ভাবে এত সূত্র ফিজিক্সে, বিষয়টা এত সূত্র না, একই জিনিস জাস্ট থিওরিটিক্যালি অন্যভাবে চেঞ্জ করে দিছে, নামটাম চেঞ্জ করে দিছে। সো এখানে ওহম কি কি দেওয়া আছে, এখানে 60 ওহম দেওয়া আছে, তাই না? এই যে r1 টা 1/r1 সমান দেওয়া আছে 60 ওহম, আর rp টা আমরা কি জানি, প্যারালালি টোটাল কত আসবে? 30 ওহম আসবে। আমরা জাস্ট বের করতে হবে যে r2, এই যে এখানে r2, এখানে কি বসাইলে এই টোটালটা rp টা 30 ওহম হবে। তাহলে সূত্রে বসাই আসো। তাহলে এটা জানি rp সমান 1/30 সমান 1/60 প্লাস 1/r2। তাহলে এটাকে ওই সাইডে নিয়ে গেলে কি হবে? 1/30 মাইনাস 1/60 ইকুয়ালস টু 1/r2। 30 আর 60 লসাগু নিলে কত? আগের দিন এই লসাগু করতে গিয়ে যে সমস্যায় পড়ছিলাম, আমি জানি 60 হবে, বাট স্টিল চেক করি। 60
তাহলে কত হয় 2 - 1, তাহলে 1/r2 সমান হচ্ছে 1/60 সমান 1/r2। এখন তাহলে r2 সমান কত? r2 সমান আমরা পাইলাম 60 ওহম। অর্থাৎ আমরা যদি এখানে 60 ওহম আছে, এখানে যদি আরেকটা 60 ওহম লাগাই তাহলে দেখো তো কি হয়। আবার যদি সূত্রটা ফেলে 1/60 + 1/60 সমান হচ্ছে 1/rp। তাহলে এটা করলে কত হয় 2/60 সমান 1/rp। তাহলে rp এর ভ্যালু কত হবে? rp এর ভ্যালু হবে 60/2 সমান 30 ওহম। তাহলে তো মিলে গেল। তো সূত্র খাটো, এই সূত্র খাটো, অ্যান্টি লজিকটা দিলাম, উল্টা প্রুফটা করলাম, জাস্ট এটার উল্টা প্রুফটা করলাম, 30 ওহমই আসছে, যেটা আমার এখানে কিন্তু 30 ওহম দরকার ছিল। সো এইভাবে তোমার হচ্ছে একটা গ্যালভানোমিটার হুইটস্টোন ব্রিজ যেটাকে বলে, এটা কি বলে? হুইটস্টোন ব্রিজ। এই হুইটস্টোন ব্রিজটা এইভাবে আমরা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামে এই যে এগুলো সূত্র ইউজ করে আনতে পারবো। যদি দেখি আমরা যে রেজিস্ট্যান্স কম লাগবে, রেজিস্ট্যান্স কমাইতে হবে, তাহলে আমরা কি করব? প্যারালাল করব। যদি রেজিস্ট্যান্স বাড়াইতে হয় কি করব? আমরা সিরিজে অ্যাড করে দেব, এখানে একটা অ্যাড করে দেব, ডান, শেষ। সো দিস ইজ প্রিটি মাচ ইট। আই থিংক এই অধ্যায় তেমন কিছু নাই। ওই যে যেটা তোমাকে বললাম ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, এরপর একটা ভিডিও হবে যেখানে এই তিনটা ভিডিও যেটা আছে কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, কারশফস কারেন্ট ল, কারশফ ভোল্টেজ ল, আর আজকের এত বড় একটা ক্লাস তিনটা একত্রে মার্জ করে একটা তোমার ওয়ান শট বানাই ফেলবো। সো দিস প্রিটি মাচ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি তোমাদের হেল্প আসছে, তোমাদের ফ্রেন্ড, ফ্যামিলি, জুনিয়র যারা আছে সবার সাথে শেয়ার করিও, বিকজ ভিডিও করতে অনেক প্যারা, মানে ইটস হার্ড। ইট লুকস ইজি বাট it is actually really hard because I had to study that myself, and বেশি দিনও হয়নি I had to study that. So it is pretty hard and it takes time setup করতে। সো একটু সাবস্ক্রাইব করে, লাইক করলে, শেয়ার করলে, কমেন্ট করলে ভালো লাগতো আর কি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি তোমাদের হেল্প হয়েছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা করো ঠিক মতো। সামনে এইচএসসি আর 3 দিন পর। সো বেস্ট অফ লাক ফর দ্যাট। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, হোপ ইউ অল